অনেক শিশু মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, আর বেশিরভাগের মননে পড়ছে বিরূপ প্রভাব। ওয়াইফাই সিগন্যাল এবং মোবাইলের যে নিজস্ব সেলুলার সিগন্যাল, এই দুটো সিগন্যালই সে নিয়মিত ট্রান্সফার করছে। এখন একটা শিশুর জন্য এটার অবশ্যই কোনো বিরূপ প্রভাব থাকতেই পারে। তাদের চোখের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, নানা দিকে কিন্তু তাদের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ডিজিটাল এই যুগে স্মার্টফোন প্রীতির কারণে কোমলমতি শিশুরা দীর্ঘক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকে। এতে কমছে দৃষ্টিশক্তি, ফলে অল্প বয়সেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিতে হচ্ছে চশমা। মোবাইল না দিলে কান্নাকাটি, লাফালাফি সব কিছু ভেঙে ফেলবে। স্কুল থেকে আসার সাথে সাথেই ওর টিভি, কার্টুন। গেম খেলে আমার চোখে ব্যথা করে। প্রযুক্তিতে আসক্ত চিকিৎসা নিতে আসা এমন শিশুদের মধ্যে শতকরা 25 ভাগের চোখের অবস্থা শোচনীয় বলে জানালেন এই চিকিৎসক। যেসব বাচ্চা দেখি তাদের 25% পেশেন্ট এরকম পাওয়া যায় যে তারা ট্যাব, মোবাইল এগুলো বেশি বেশি ইউজ করছে, অতিরিক্ত ইউজ করছে এবং নিয়মের মধ্যে ইউজ করছে না। ডিস্টেন্স, পোস্চার, পজিশন সেগুলো মেনটেন করে দেখছে না, যার ফলে পাওয়ার ডিফেক্ট আসছে এবং পেশেন্ট খারাপ বোধ করছে, চোখ ব্যথা, মাথা ব্যথা হচ্ছে, ঝাপসা হয়ে আসছে। প্রযুক্তির এমন ভয়াবহ আগ্রাসন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মা বাবাদের এখনই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। স্মার্ট ডিভাইসগুলোকে শিক্ষামূলক উপকরণ হিসেবে ব্যবহারেরও পরামর্শ তাদের। এহতেরামুল হক, RTV, ঢাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ কোনো ব্যয় নয়, বরং কার্যকর বিনিয়োগ বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছুই করবে তাঁর সরকার। সকালে রাজধানী কুর্মিটোলার র্যাব সদর দপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2004 সালের 26 মার্চ প্রতিষ্ঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীটির গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের সময় মারা যাওয়ায় 1 মাস পিছিয়ে আয়োজন করা হয় 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি দায়িত্ব পালন করতে গিয়ে নিহত র্যাব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। নিহত হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রকৃত অর্থে কার্যকর বিনিয়োগ। আমরা মনে করি এই বৃদ্ধিটা বা যে টাকাটা আমরা দিচ্ছি বা যে অর্থ আমরা বরাদ্দ করছি, এটা আমাদের ব্যয় না, বরং জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটাও এক ধরনের বিনিয়োগ বলেই আমরা মনে করি। র্যাবের প্রশংসা করে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী। ধন্যবাদ জানাই যে এই জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের কোস্ট গার্ড থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যার যেখানে যতটুকু সুযোগ হচ্ছে তার সকলেই কাজ করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। আর এ কাজ করতে যে অনেকেই জীবন দিতে হচ্ছে। র্যাবের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উন্নয়নে আমরা বরাদ্দ বৃদ্ধি করেছি এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক এবং প্রয়োজনীয় যে সকল সরঞ্জামাদি তা আমরা সংগ্রহ করে দিচ্ছি। এ সময় কুমিল্লা ও ফরিদপুর পৃথক দুটি বিভাগ শিগগিরই বাস্তবায়ন হবে বলেও জানান শেখ হাসিনা। 2015 সাল থেকে এ পর্যন্ত র্যাবের খান আলামিন, RTV, ঢাকা। বিচার বিভাগের সঙ্গে সরকার বিমাতা সুলভ আচরণ করছে, প্রধান বিচারপতির এমন মন্তব্যজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, বিচারকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, তাই বিমাতা সুলভ আচরণ করার প্রশ্নই ওঠে না। এ সময় প্রধান বিচারপতির কোনো বক্তব্য থাকলে এভাবে প্রকাশ্যে না বলে সরকারের সঙ্গে আলোচনা করে সুরাহা করার কথা জানান আইনমন্ত্রী। এছাড়াও পৃথিবীর কোনো দেশেই প্রধান বিচারপতির কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না বলেও জানান আইনমন্ত্রী। তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। সুলভ ব্যবহার দেখি না, তো সেটা যদি উনি পয়েন্ট আউট করে দেন তো সেটা আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয়ই নিষ্পত্তি করতে পারি। কিন্তু আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই সরকার মানে শেখ হাসিনার সরকার বিচার কার্যে কখনোই হস্তক্ষেপ করে না এবং কখনোই হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন।
জনগণ ও দেশের উন্নয়ন এখন বাংলাদেশ ও দেশের সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার নিউ ইয়র্কের টাউন হলে আয়োজিত বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন আমেরিকান বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স ABB এর আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রবাসীদের করণীয় শীর্ষক আলোচনায় অর্থমন্ত্রী বলেন, দেশের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও সন্ত্রাস দমনে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও অংশগ্রহণের প্রশংসা করেন আব্দুল মুহিত। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নেতৃস্থানীয় ব্যবসায়ীরা। পরে উপস্থিত ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত নানা প্রশ্নের জবাব ও মত বিনিময় করেন অর্থমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। ভোরে উপজেলা ত্রিমোহনের শিবনগর গ্রামের আফসার আলী ওরফে জেন্টু বিশ্বাসের বাড়িটি ঘেরাও করার পর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এক পর্যায়ে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, ভেতরে আবু নামের এক জঙ্গি সহ 3 থেকে 4 জন থাকতে পারে। বাড়িটির আশপাশে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় রাস্তার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে 144 ধারা। সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের। বাড়ির মালিক আফসারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত সদস্যরা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইমরান ফারুক মাসুম। টেলিফোনে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাসুম, ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ আমরা জেনেছি এবং সোয়াত ইতিমধ্যে রওনা দিয়েছে। সোয়াতের সদস্যরা ওখানে পৌঁছেছেন কিনা, আর ভেতর থেকে জঙ্গিদের ছোড়া গুলি এবং গ্রেনেডে কেউ আহত হয়েছেন কিনা, আপনাদের কাছে সর্বশেষ কি ধরনের খবর রয়েছে? এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। এখনো পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যেটাকে আমাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানিয়েছেন যে ওই বাড়ির মালিক আফসার ওরফে জেন্টু বিশ্বাসকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে এবং সে জানিয়েছে সে আবু নামে এক ব্যক্তিকে সেটা ভাড়া দিয়েছিল এবং ওখানে তার স্ত্রী সহ থাকার কথা। এখন তাদের ধারণা যে ভিতরে আরো 3-4 জন জঙ্গি থাকতে পারে। এখন সব টিম আসে পৌঁছলেই অভিযান পুরোদমে শুরু হবে। এই ছিল আমার সর্বশেষ অবস্থা। মাসুম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে জঙ্গি আস্তানার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান ফারুক মাসুম। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ, তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাসুদ, মাসুদ, আমরা যেমনটি জেনেছি সকাল থেকে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। আপনি আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে কি অবস্থা সেখানকার এবং যারা হকাররা আছেন তাদের সাথে সিটি কর্পোরেশনের সদস্যদের সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডা বা বাধা দানের কোনো রকম খবরাখবর আছে কিনা আপনার কাছে? সকাল 12:30 থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা। আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে বহু বছর এই ফুটপাথগুলোতে নিউ মার্কেট এলাকার আশপাশে, গাউসিয়া মার্কেটের আশেপাশে ফুটপাথগুলোতে বহু বছরে জমে থাকা আবর্জনা মুক্ত হচ্ছে রাজধানী। এছাড়া আরেকটি বিষয় যদি বলি যে বহু এই
নিচ্ছে রাজধানীর ফুটপাতগুলো। আপনাকে যদি এই অভিযান সম্পর্কে বলি, বেলা 12টা থেকে শুরু করে নীলক্ষেত যে মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু শুরু করে ম্যাজিস্ট্রেটরা অভিযান বুলডোজার দিয়ে, আমরা যতটুকু দেখতে পেরেছি নিউ মার্কেট মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত রাস্তার দুই পাশের যত অবৈধ স্থাপনা আছে ফুটপাতগুলোতে অবৈধভাবে দখল করে আছে যে হকাররা, সেই হকারদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখন বর্তমান যে অবস্থা আছে যে আবর্জনাগুলো এখানে জমে আছে, সেই আবর্জনা কিন্তু গুলো পরিষ্কার করার জন্য কোনো সিটি কর্পোরেশন থেকে কোনো লোকজন আমরা দেখতে পাচ্ছি না। যারা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকেই দেখতে পাচ্ছি সেই আবর্জনাগুলো পরিষ্কার করছেন। এই অবস্থায় এমনটা সংশয় দেখা যাচ্ছে যে আসলে যারা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা কিছুক্ষণ পর আবার কিনা চলে আসে, ম্যাজিস্ট্রেট পুলিশ এখান থেকে চলে যাওয়ার পর তারা সেই আবার তাদের। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর নিউ মার্কেট থেকে হকার উচ্ছেদ অভিযানের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। জানাচ্ছি পরের সংবাদ। একের পর এক হাওর তলিয়ে যাওয়ায় ফসল হারিয়ে নিঃস্ব সুনামগঞ্জের লাখো মানুষ। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের 15,000 হেক্টর জমি। প্লাবিত হয়েছে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। উঠতি বড় ফসল ঘরে তুলতে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ রক্ষায় টানা 25 দিন পালাক্রমে স্বেচ্ছাশ্রমে কাজ করেন কৃষক ও এলাকাবাসী, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে গেল রোববার ভেঙে যায় বাঁধ। চোখের সামনে ডুবে যায় 18,000 হেক্টর বড় জমির আধা পাকা ধান। কিছুই পাইলাম না আমরা কে তো বাসি গরু বাছুর বাঁচত না, আমরাও বাঁচতাম না। আমাদের থেকে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পরের দিন ভেঙে যায় জেলার পাকনার হাওরের উড়ার বন্ধ বাঁধ। তলিয়ে যায় 12,000 হেক্টর জমির বোরো ধান। ফসল হারিয়ে নিঃস্ব হাজারো গ্রামবাসী। এই অবস্থায়ও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সরকারের সাহায্য আমরা পাইছি না, এটা যারা লইছে এরা লইয়া ভাগছে। ডুবায় ডাবায় কিছু খাইটা তুলতাছি, ধানও কাঁচা। বাঁধ ভাঙার পর ঘটনাস্থলে আসেননি পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা কিংবা কোনো ঠিকাদার। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানালেন সরকারের এই কর্মকর্তা। সরকারের নির্দেশনায় 12,500 পরিবারকে আমরা বাছাই করছি, যাদেরকে বিনামূল্যে কমপক্ষে 20 কেজিরও উপরে চাল সরকার দিতে পারেন। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বাঁধ ভেঙে ডুবে গেছে 15,000 হেক্টর আবাদি জমি। প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। এই অবস্থায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে আধা বাগান ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। সব ধান সারা হয়ে পড়ছে, সারার কারণে আমরা একদম একটা ধান আমরা লইতে পারি না, কিছু করতে পারি না, ধান দেওয়া যাবে সবকিছু। বাদামের জমি গতকালকে দেখে গেছি, আজকে লেবার ধরছি 20-50 জন 60 জন যাবে, যা দেখে জমি 8 মান পানির নিচে। মৌলভীবাজারের ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কমলগঞ্জ উপজেলার 2টি ইউনিয়ন ও পৌরসভার 5টি গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। জেলার শ্রীমঙ্গলে ভারী বর্ষণে ভেঙে গেছে 20টিরও বেশি কাঁচা পাকা রাস্তা। তলিয়ে গেছে হাওরের ধান। ঘরেও পানি উঠেছে, বাড়িতেও পানি, যে কারণে আমরা 3 দিন যাবত স্কুলে যেতে পারছি না। অতি দ্রুত